পশ্চিমবঙ্গে কি তবে একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান হতে চলেছে? বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন যে দৃশ্য আমরা দেখলাম, তা কি কেবল পরাজয় নাকি তৃণমূলের জন্য এক চরম অপমান? মেদিনীপুরের রাজপথে মেগাস্টার দেবকে লক্ষ্য করে উঠল গরুচোর গমচোর স্লোগান। অন্যদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি পরা ট্রাম্প বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কিন্তু কেন এই পরিস্থিতি? বাংলার রাজনীতিতে কি তবে মেরুকরণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে? আজ আমরা বিশ্লেষণ করব দেবের ওপর এই আক্রমণ এবং তৃণমূলের এই অভাবনীয় বিপর্যয়ের নেপথ্য কারণগুলো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা সাধারণ সংবাদ মাধ্যমে এড়িয়ে যাওয়া হচ্ছে। দেব যখন পশ্চিম মেদিনীপুরের একটি গণনা কেন্দ্রে পরিস্থিতি তদারকি করতে যান, তখন সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরা তাকে ঘিরে ধরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে লক্ষ্য করে গরুচোর গমচোর কয়লাচোর স্লোগান দেওয়া হয়। এখানে খেয়াল করার মতো বিষয় হলো, দেব ব্যক্তিগতভাবে অনেক জনপ্রিয় হওয়া সত্ত্বেও রাজনৈতিকভাবে কেন এই রোষের মুখে পড়লেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচার মামলায় তৃণমূলের একাধিক শীর্ষ নেতার নাম জড়িয়ে যাওয়া সাধারণ মানুষের মধ্যে এক গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। আর এই দেব যেহেতু তৃণমূলের একজন অন্যতম বড় মুখ, তাই মানুষের সেই সঞ্চিত ক্ষোভ আজ তার ওপর দিয়ে ফেটে পড়েছে। বিজেপি সমর্থকদের দাবি এটি কোনো হামলা নয়, বরং মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। দেবকে যেভাবে বিমর্ষ অবস্থায় এলাকা ছাড়তে হয়েছে, তা তৃণমূলের পতনের এক বড় সংকেত বলে মনে করা হচ্ছে। নির্বাচনের প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিজেপি প্রায় 207টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, আর তৃণমূল আটকে গেছে মাত্র 80টি আসনে। কিন্তু এই ফলাফলের পর সবচেয়ে বড় চমক দেখালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। তার দাবি 100টি আসনে কারচুপি করে তৃণমূলকে হারানো হয়েছে। এই অনড় অবস্থানের পরেই বিজেপি নেতা দিলীপ ঘোষ তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেন। দিলীপ ঘোষের বক্তব্য ছিল স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। যেমন ট্রাম্প হারার পরেও ক্ষমতা ছাড়তে চাননি এবং বিশৃঙ্খলা করেছিলেন, মমতাও নাকি এখন ঠিক সেই পথেই হাঁটছেন। সংবিধান অনুযায়ী যখন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন মুখ্যমন্ত্রীর নৈতিক দায়িত্ব হলো পদত্যাগ করা। কিন্তু মমতার এই অস্বীকারের সংস্কৃতি কি বাংলার গণতন্ত্রের জন্য বিপদজনক? এনডিটিভির রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশন ইতিমধ্যেই গেজেট বিজ্ঞপ্তি নিয়ে রাজভবনে পৌঁছেছে। 6 মে রাজ্যপাল যখন আনুষ্ঠানিকভাবে ফলাফল জানাবেন, তখন মমতাকে পদত্যাগ করতেই হবে। প্রশ্ন উঠছে, তৃণমূল নেত্রী কি তবে আইনি লড়াইয়ের নাম করে ক্ষমতা আঁকড়ে রাখার শেষ চেষ্টা করছেন? এখন প্রশ্ন জাগা স্বাভাবিক যে দলটির হাতে গত 1.5 দশক ধরে বাংলার শাসনভার ছিল, তাদের এই রাজত্ব কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল? রাজনৈতিক বিশ্লেষক এবং অনলাইন পোর্টালগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, এর পেছনে কোনো একটি কারণ নয়, বরং একাধিক পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। পরাজয়ের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন ও কয়লা পাচার, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার জেল যাত্রা সাধারণ মানুষের মনে এক গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে গ্রাম বাংলার মানুষের মনে এই ধারণা গেঁথে গেছে যে তাদের প্রাপ্য অধিকার এবং কর্মসংস্থানের সুযোগগুলো দলের একাংশ লুট করে নিয়েছে। এই নৈতিক পরাজয়ই ব্যালট বক্সে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, বিজেপির এই বিপুল উত্থান এবং বিরোধী শিবিরের বিকল্প নেতৃত্বকে মানুষ এবার গুরুত্বের সাথে গ্রহণ করেছে। বিশেষ করে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো নেতাদের আক্রমণাত্মক এবং ধারালো প্রচার সাধারণ ভোটারদের এই বার্তা দিতে সফল হয়েছে যে তৃণমূল অপরাজেয় নয়। বিজেপির এই পরিবর্তনের হাওয়া তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মেদিনীপুর বা উত্তরবঙ্গের জেলাগুলোতেও বড়সড় ফাটল ধরিয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব সম্ভবত তাদের উন্নয়ন কার্ডের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার চললেও পর্দার আড়ালে যে বেকারত্ব এবং প্রশাসনিক দুর্নীতির কারণে জনরোষ তৈরি হচ্ছিল, তা আজ করতে পারেনি ঘাসফুল শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক। তারা ভেবেছিল সরকারি প্রকল্পের সুবিধা দিয়েই জয় নিশ্চিত করা যাবে। কিন্তু ভোটদাতারা যে এবার দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন, তা তৃণমূলের গণনার বাইরে ছিল। বর্তমান পরিস্থিতির সবচেয়ে জটিল দিকটি হলো সাংবিধানিক সংকট।
পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন পরিস্থিতি খুবই কম দেখা গেছে যেখানে মুখ্যমন্ত্রী পরাজয় স্বীকার না করে লড়াইয়ে ডাক দিচ্ছেন। ভারতীয় সংবিধান ও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধানসভায় যখন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা হারায় তখন মুখ্যমন্ত্রীর নৈতিক ও আইনগত দায়িত্ব হলো পদত্যাগ করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ তুলে যে অনড় অবস্থান নিয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতা পর্যন্ত আইনি মহলে আলোচনা শুরু হয়েছে। বর্তমান কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গেজেট বিজ্ঞপ্তি নিয়ে রাজভবনে পৌঁছে গেছেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপাল যখন আনুষ্ঠানিকভাবে ফলাফল হাতে পাবেন তখন তিনি সংখ্যাগরিষ্ঠতা হারানো মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানাতে বাধ্য। এরপর নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তাকে বড়জোর কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের অনুরোধ করা হতে পারে। কিন্তু মমতা কি সেই প্রথা মেনে পদত্যাগ করবেন, নাকি বাংলার রাজপথ আগামী দিনগুলোতে আরো বড় কোনো আন্দোলনের সাক্ষী হতে চলেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি তিনি পদত্যাগে অস্বীকার করেন তবে রাজ্যপালকে বাধ্য হয়ে কঠোর কোনো সাংবিধানিক সিদ্ধান্ত নিতে হতে পারে, যা বাংলার রাজনীতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতি আজ যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে তা ইতিহাসে বিরল। একজন মহাতারকা সাংসদকে যেভাবে অপমানের মুখে পড়তে হলো এবং একজন মুখ্যমন্ত্রী যেভাবে পরাজয় স্বীকার করতে অস্বীকার করছেন তা আগামী দিনে বড় কোনো রাজনৈতিক অস্থিরতার দিকে ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এখনই পদত্যাগ করা উচিত, নাকি তার ভোট লুটের অভিযোগের পেছনে কোনো সত্যতা আছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। নিউজের গভীরে গিয়ে এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।